তারেক জিয়া কতদূর কি পারেন, ঘটনা সব ফাঁস হয়ে গেছে। তারেক জিয়ার দৌড় কতদূর, যে বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়ার দৌড় কতদূর এই জাতি বুঝে গেছে। কার্যত হাটে হাড়ি ভেঙে গিয়েছে, ফাঁস হয়ে গেছে। তারেক জিয়া পারে না, এটা হচ্ছে সত্য কথা। হঠাৎ তারেক রহমানের কি যেন হয়েছে, চারদিকে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কি হয়েছে? ব্যাচেলর পয়েন্ট নাটকের লগেআসি.com এর এমডি বাচ্চু স্যার পারে না। যারা নাটক দেখেন তারা বুঝেন যে পারে না। কি পারে না? এরকম অবস্থা যে তারেক রহমান এখন আর পারে না। যদিও দুইজনের বিষয় দুইটা। তারেক জিয়া এখন আর পারে না, সংসদে কথা বলতে পারে না। অনেকে বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বাক প্রতিবন্ধী না বুদ্ধি প্রতিবন্ধী, কি পারে না কেন, কথা বলতে পারে না কেন? প্রধানমন্ত্রী বসে আছেন, তখন অতীতের সমস্ত রীতি নীতি সংসদীয় প্র্যাকটিস লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর পক্ষে আর একজন কথা বলছেন, আর প্রধানমন্ত্রী বসে বসে টেবিল চাপড়াচ্ছেন। এটা কোন প্রধানমন্ত্রী? এটা কেন পারছেন না? এই অযোগ্য প্রধানমন্ত্রী দিয়ে আমরা কি করব? দেখেন, জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বা এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর আগেও একদিন হয়েছে, 5 তারিখও হয়েছে। সে আলোচনায় এর আগের বারও প্রধানমন্ত্রী তারেক রহমান একটা শব্দ উচ্চারণ করেন নাই, অথচ তিনি সংসদে ছিলেন। এবারও তারেক রহমান একটা শব্দ উচ্চারণ করেননি, তিনি সংসদে ছিলেন। অথচ প্র্যাকটিস হচ্ছে বিরোধী দলীয় নেতা কথা বলার পর প্রধানমন্ত্রী কথা বলেন, অন্য কোনো এমপি বা মন্ত্রী কথা বলেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিরোধী দলীয় নেতা কথা বলার পর সালাউদ্দিন আহমেদ কথা বলছেন, অন্য মন্ত্রী কথা বলছেন, কখনো আইনমন্ত্রী বলছেন, আর প্রধানমন্ত্রী চুপচাপ। তা যখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিষয়টা উত্থাপন করেন মাননীয় স্পিকারের কাছে, যে মাননীয় স্পিকার এটা কি, মাওলানা রফিকুল ইসলাম খান এটা উত্থাপন করেছেন, তখন সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে বলছি। স্পিকার আবার বলেন যে উনি প্রধানমন্ত্রীর পক্ষে বলছেন। কেন? প্রধানমন্ত্রীর কি জবান লেগে গেছে না মুখে ঠাডা পড়ছে? তার পক্ষে বলতে হবে কেন? তার অসুস্থতাটা কি, সমস্যাটা কি? কোনো সমস্যা না, তিনি সুস্থ সবল, জিন্সের প্যান্ট পরে ঘুরেন, সিনেমা দেখতেও যান, তাও আবার বাংলা সিনেমা যে না, একদম সায়েন্স ফিকশন বলিউড সিনেমা, এবং তার মধ্যে অ্যাকশন রোমান্স সেটাও আছে। যে সিনেমাটা তারেক রহমান দেখতে গিয়েছেন, আমি জানি সেই সিনেমার কাহিনী। একজন শক্তিশালী প্রধানমন্ত্রী, তিনি পারেন না, অসুস্থ, এটা তো হওয়ার কথা না। আর অসুস্থ হলে তিনি পার্লামেন্টে গেছেন কেন? আর এই প্রধানমন্ত্রীর জাতির প্রতি দায়বদ্ধতা রয়েছে, এটা তিনি কেন পার্লামেন্টে কথা বলবেন না? এর আগের বারও মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে জুলাই সনদ নিয়ে একটা শব্দ বলেননি, এবারও বলেননি। তো দর্শক, এই যে দেখেন, বিরোধী দলের নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখে সাধারণত, কিন্তু এবারেই দেখেছি একটি ব্যতিক্রম। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পরও দেখা যায় যে বিভিন্ন মন্ত্রী বক্তব্য রাখছেন। এটা কি আবার নতুন সংস্কৃতি চালু হলো কিনা, আমি সেটাই একটু জানতে চাই। মাওলানা রফিকুল ইসলাম খান, বিরোধী দলের হুইপ, তিনি এই প্রশ্ন তুলেছেন। তখন হাফিজউদ্দিন আহমেদ, মাননীয় স্পিকার, তিনি বলছেন, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, এখানে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। কেন? সংসদ নেতার কি হয়েছে? তিনি তো এখানে উপস্থিত। আসল কথা হচ্ছে সংসদ নেতা পারেন না, মানে সংবিধান, জুলাই সনদ, এইসব জটিল বিষয় ব্যাখ্যা দেওয়ার মতো এলেম নাই, জ্ঞান নাই। ইন্টার পাস হলেও পড়াশোনা করলে পারা যায়। বেগম খালেদা জিয়া তো ঠিকই কথা বলতেন। আসলে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার যে কোয়ালিটি, শেখ হাসিনা ফেসিস্ট এবং গণহত্যাকারী, বাট শেখ হাসিনার যে যোগ্যতা, জ্ঞান, তার ধারে কাছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর জ্ঞান আসলে হয়নি। এটা সত্য কথা, শুনতে খুব খারাপ শোনায়, খুবই দৃষ্টিকটু কথা যে একজন ফেসিস্ট এবং গণহত্যাকারীর যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি। শেখ হাসিনার সংবিধানের ব্যাখ্যা দেওয়া থেকে শুরু করে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল পলিটিক্স, নানান বিষয়ে ব্যাখ্যা দিতে পারতেন, এবং যে কোনো
যে কোনো বিষয় তিনি ব্যাখ্যা দেন, এমনকি সায়েন্টিফিক বিষয় ব্যাখ্যা দিতে বললেও তিনি দিতে পারতেন। শি ওয়াজ কোয়ালিফাইড, শি হ্যাড দিস কোয়ালিটি। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্ক্রিপ্টের বাইরে একটা শব্দ উচ্চারণ করতে পারেন না। তার কাছে যা লেখা থাকে ওইটা রিডিং করা ছাড়া, রোবটের মতো রিডিং করা ছাড়া কিচ্ছু বলতে পারেন না। প্রধানমন্ত্রী ইজ সুপ্রিম, তিনি আছেন, অতএব চূড়ান্ত বিষয়ে তিনিই বলবেন এবং যেসব প্রস্তাব দেওয়ার প্রয়োজন হয় এটা তিনি দিবেন। কিন্তু তার পক্ষ থেকে আরেকজন কেন দিবে? তিনি তো আর অসুস্থ না, এমন না যে তিনি পারেন না। এবং এটা শিখতে তেমন কঠিন কিছু নয়। তো দর্শক, তারেক রহমানের যে অযোগ্যতা, এই যে সংসদে কথা না বলার নির্লিপ্ততা, এবং তারেক রহমানের স্যার সালাউদ্দিন আহমেদকে এগিয়ে দেয়া। দেখেন, সালাউদ্দিন আহমেদ মজার ক্যারেক্টার। সালাউদ্দিন আহমেদ কিন্তু দলের ভিতরে বাইরে চরম চাপের মধ্যে আছেন, তার পক্ষে কেউ নেই। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের পলিটিক্যাল ক্যারিয়ার গ্লোরিয়াস না, তিনি ছাত্র রাজনীতি করেন নাই এবং জেল টেল খাটা, এগুলো ছাত্র জীবনে এরকম কোনো অভিজ্ঞতাই ছিল না। চাকরি করে, কেরানিগিরি চাকরি করে হঠাৎ করে নেতা হয়ে গেছেন। এখন শুধু তারেক রহমান নিজে তাকে স্যার হিসেবে সম্মান করেন বা একটা ইয়ে আছে, কিন্তু সালাউদ্দিন আহমেদের এরকম শক্তিশালী কোরামও কিন্তু নেই। এসালাম গ্রুপের লোক, বাট রিজভি, ফখরুল বা এদের যেরকম মির্জা আব্বাস, এদের যেরকম শক্তিশালী গ্রুপ আছে, এরকম কোন গ্রুপ তার নাই। তো দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটা বাংলাদেশের দুঃখ যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেলাম যে সংসদে কথা বলতে পারেন না, কারণ যোগ্যতা নেই। কথা বলেন কি, একটা কথা প্রচলিত আছে, আমি শিওর জানি না, যে তারেক রহমান নাকি ইন্টারে বা এসএসসি তে ফেল করেছিলেন একবার বা দুইবার, আই এম নট শিওর। তবে তিনি ভালো কলেজে পড়েছেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়েছেন। শিশির মনির, তারেক রহমান, এরা কিন্তু একই কলেজের এবং একই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানেও আইনে ভর্তি হয়েছিলেন তারেক রহমান। দেখেন, কোনো মেধাবী স্টুডেন্ট হলে, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হলে ওইভাবে অ্যাটলিস্ট তিনি আর্টসে পড়তেন না, তিনি সায়েন্সে পড়তেন। সাধারণত একদম টপ ক্লাস মেধাবীরা বা প্রধানমন্ত্রীর সন্তানরা এরা কিন্তু নর্মালি সায়েন্সই পড়ে। তা বলা হয়ে থাকে যে তারেক রহমান প্রথমে ফেল করেছেন, তারপরে ভালো একজন গৃহশিক্ষক খুঁজছিলেন, এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদকে পেয়েছেন। তো সালাউদ্দিন আহমেদ বাসায় বসে তারেক রহমানকে পড়াতেন। সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের ওস্তাজ, রিয়াল ওস্তাজ, এটা কথিত আছে, আই এম নট শিওর, দায় নিচ্ছি না। এখন ওইরকম সংসদে সে ওস্তাজকে সুযোগ দিচ্ছেন যে স্যার, আপনি থাকতে আপনার সামনে আমি কথা বলবো। অনেকে মজা করে এটা বলছে, দিস ইজ ফান। বাট দর্শক, বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা সবাই প্রশ্ন তুলছে যে সংসদ নেতা অধিবেশন কক্ষে উপস্থিত থাকা অবস্থায় কেন তার পক্ষে অন্য কেউ কথা বলবেন? তিনি কি, অনেকে বলছেন যে বাক প্রতিবন্ধী না এরকম কিছু। কেউ কেউ মন্তব্য করছেন নেতা এত ইন্টার পাস, যে এতক্ষণ কথা বলার যোগ্যতা তার নাই, এরকম নানান কথাবার্তা। আবার একজন লিখছে উনি তো প্রধানমন্ত্রী, আবার কমেন্টে রিপ্লাই তার একজন লিখছেন উনি তো প্রতিবন্ধী, প্রধানমন্ত্রী প্রতিবন্ধী। না, এগুলো কিছুই না। আসল কথা হচ্ছে যে বিএনপি 2 নম্বরই করছে জুলাই সনদ নিয়ে। এই 2 নম্বরটার দায়টা তারেক রহমান নিতে যাচ্ছে না, আর একজনের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন। এটা হচ্ছে আসল কথা, যে গালি যে খাক সালাউদ্দিন খাক, এই জন্য তারেক রহমান চুপচাপ। এটা প্রতারণা। প্রধানমন্ত্রী হিসেবে এটা জাতির সাথে কমিটমেন্টের ভায়োলেশন। করেন যে আমির খসরু মাহমুদ সাহেব কেন আপনাকে অর্থ মন্ত্রণালয় দিতে হলো? কারণ আপনাকে আদানির টাকা দিতে হবে, তাই নাকি? আপনি চুজ করা সব জায়গাগুলো দেখেন, আপনি মূল পয়েন্ট গুলো দেখেন। আর কিছু শুধু বাংলাদেশে কিছু একটু সক্রিয়তা ছিল, ওই কয়েকজন প্রতিমন্ত্রী, জুনায়েদ সাকি, বিপিনুর, এদেরকে প্রতিমন্ত্রী, তাদের মাথার উপর উপদেষ্টাও আছে, তাদের উপর পূর্ণমন্ত্রীও আছে, আর ওরা করতে পারবে কতটুকু। ওদের একটা সান্ত্বনা পুরস্কার ধরাই দিছে, ওরা ওইটা নিয়ে আসে। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি। যেমন এই যে দেখেন,
ইরান যুদ্ধে কিন্তু ইরানিরা আমেরিকা ইসরায়েলের কাছে হার মানতেছে না, তারা চরম বিপদ থেকে, তারা কিন্তু হার না মানা জাতি। কিন্তু আমরা বাঙালিরা এমন কেন? মানে আমরা ওই শাবক হয়ে থাকতে চাই, যেটা আপনি বললেন, এই যে ছাত্র দলের সভাপতি গাড়ির পিছে পিছে দৌড়ায়, আরেক পাগল আছে রবিউল আলম নয়ন, সে ওই মাইক দিয়া মানুষজন সরায়, এবং এই যে নুরুল হক নূর, আমরা যাকে দেখতাম যে ভারত বিরোধী রাজনীতি করত, জনগণের রাস্তা অর্জন করেছে, জুনায়েদ সাকি আজীবন বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করব, সে জনগণ জুড়ে ছড়ায় সংস্কার, রাষ্ট্র সংস্কার আন্দোলন মানে রাষ্ট্র সংস্কার ছাড়া এবং গণপরিষদ সদস্য, এটা তো জুনায়েদ সাকির মানে একদম মুখের লফজই ছিল, এটা স্লোগানে ছিল, তো আমার প্রশ্ন বছরের হচ্ছে, পর বছর। সেই জুনায়েদ সাকি যখন একটা মন্ত্রিত্বের বিনিময়ে আত্মসমর্পণ করে ইনিয়ে মিনিয়ে বলে, আবার নুরুল হক নূর বলে যে জুলাই আন্দোলন আমার কাজে আমার শেখাইতাই শোনা, তো এই এই নুরুল হক নূর, এই জুনায়েদ সাকি, এদের কি রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে আপনি বিশ্বাস করেন? কারণ মন্ত্রী হওয়া কিন্তু বড় কথা না, রাজনৈতিকভাবে জনগণের কাছে কোনো প্রাসঙ্গিক আছে না। আমি আপনার বলি, আমি এটা কেন বলবো, আমি বিদেশ থেকে আসার পর আমার মানে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ যারা আছেন, তাদের সাথে আমি আমার ব্যক্তিগত আলোচনায় আমার কথা বলার যতটুকু সুযোগ হয়েছে, যেহেতু ব্যক্তিগত আলোচনা আমি তার নাম বলবো না, তো তারা একটা আলোচনায় তারা অনেকে বলতেছিলেন, একাধিক জনই বলেছেন যে বিপি নূর বা জুনায়েদ সাকি ওদের মানে ববি হাজ্জাদ এদের এই লেভেলে শেষ, মানে অর্থাৎ আপনার তাদের মাথাটাই একদম ওয়ালা আসে ঠেকে গেছে, তাদের ওই চুরি হওয়ার কথা ছিল অতটুকুই শেষ, আর আগামী দিনের জন্য তাদের আর কোনো কিছু নাই, মানে এমপি একটা প্রতিমন্ত্রী ওই জায়গাতে শেষ, পুলিশ, তাদের আগামী দিনে আর নাই। তো সুতরাং এখান থেকে আপনি ধরেই নিতে পারেন, যেটা রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, যে আর তো তাদের কাছে রাজনীতি থাকবে না, তাদের গায়েও তো ওই একই রকম মানে তকমা লেগে যাবে। আচ্ছা পলাশ ভাই, আপনি জুনায়েদ সাকির ব্যাপারটা তো বড়ই মর্মান্তিক, উনি গণপরিষদ মানে সংস্কারের জন্য, সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য তার আগের বক্তব্য আসতে 5-10 বছর 7 বছর আগেরটা আপনি দেখেন না, এখন যদি আসে উনি এই জায়গাতে যদি বিএনপিকে এই কথা বলার এতটুকু সাহস নেই যে না এটা তো আমার সাথে যায় না, আমার কনটেক্সটের সাথে, আমার রাজনীতির সাথে এটা যায় না, বা এই মন্ত্রিত্ব থাকতে থাকুক, না থাকলে না থাকুক, আমি চলে যাই, আসসালামু আলাইকুম। এই যে ধরেন আপনার মেরুদণ্ড মানে বিকিয়ে দেওয়া, এটা হলো যে তাদের একটা হতাশা থেকে তারা যাওয়া, যে আত্মজীবনে কিছু হইল না, একটা কিছু হওয়া আর কি। পলাশ ভাই, আমি শুনেছি নাকি রাশেদ খান মেনন, হাসানুল হক নাকি এর চেয়েও বড় ক্যারিয়ার ছিল, এর চেয়েও বড় পলিটিশিয়ান ছিল, কিন্তু হাসিনার সঙ্গে মিলে তাদের রাজনৈতিক জীবনটা শেষ হয়ে গেল, এদেরও কিরকম হবে নাকি? গেল না, আমি ওটা উদাহরণ দিতে চাইনি ইচ্ছা করে, কারণ আমি আপনাকে ইচ্ছা করে উদাহরণটা দিই এই কারণে যে এটার কি জানি বলে মানে ধরেন আপনি যদি আমি ইনুদের সাথে এদেরকে মানে মূল্যায়ন করি, তাহলে দেখা যাবে যে অনেকে বলবে আবার আমাদেরকে এসে গালি দিবে যে তার মানে কি আওয়ামী লীগের মতো কি বিএনপি নাকি? হ্যাঁ, তো বিএনপি তো আর একদিনে আর আওয়ামী লীগের মতো হতে পারবে না। হ্যাঁ, সুতরাং ওই জায়গাটাতে তারা যেটা করছে একই অবস্থা হয়েছে, একই অবস্থা, আপনি যেমনটা বলছেন এটাই সত্য। তো এদের বেলায় একই রকম ঘটনা ঘটবে। তো ওরা যদি বিএনপি যদি ওরকম অপকর্ম করবে না আমরা আশা করি, তাহলে তাদের হয়তো জেল জুলুম হবে না বা দেশ ছেড়ে পালাইতে হবে না, এবং আমরা আশা এবং বিশ্বাস রাখতে চাই। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার উপর বড় ধরনের একটা অনাস্থার জায়গা তৈরি হয়ে গেছে আর কি জনগণের সাথে আপাতত এখন পর্যন্ত। আর যদি এক্সট্রিমলি তারা যদি কখনো মানে ফ্যাসিস্ট হয়ে উঠে এবং তারা যদি তখন সরকারে থাকে, তখন তো এটা দায় ওই রাশেদ মেননদের মতোই নিতে হবে, সেটাতে কোনো সন্দেহ নেই। আর এখন যেটা হয়েছে সেটা হলো এই যে লেভেলে আছে, এই লেভেলে তারা জনগণের আস্থা হারাই ফেলছে, আগামী দিনে তাদের রাজনীতি করাটা এইভাবে থাকলেও সেটা কঠিন হবে। আরেকটা প্রশ্ন তাহলে আসে, এইটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি নিজে বলেছেন জনগণের বিএনপির প্রতি আস্থা নাই, এটা তো গেল এক, অর্থনীতিও খারাপ না, বিএনপির আস্থা করে, আমি বলছি যে কি জনগণের আপনার এই যে না না, আমি বলি যে যদি সাকি, নুরুল হক নূর ওদের কথা বলছি, যে তারা তো জনগণ অলরেডি তাদের কাছে একটা মেসেজ চলে গেছে, এখন যে বক্তব্যগুলো দিচ্ছে এটা চলে যায়, যার কারণে তাদের পরবর্তী স্টেজে উঠার রাজনীতির রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, তাদের রাজনৈতিক জীবনের মৃত্যু এই জায়গায় এই পর্যন্ত বলতেছি। কিন্তু যদি ফ্যাসিস্ট হয় তাহলে ইনুমেনের মতোই তাদেরকে ওই যে ফাঁসির আসামি, রায়, যুদ্ধ, জেল জুলুম এগুলো। তাহলে প্রশ্ন একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে বিএনপির প্রতি জনগণের রাস্তা কিরকম আছে, অর্থনীতিও খারাপ, এই ফ্যামিলি কার্ডের জন্য বিশ্ব ব্যাংকের কাছে লোন চেয়েছে, আপনি জানেন কিনা জানি না,
পলাশ চৌধুরী, এই গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা মানে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য 2,500 কোটি টাকা গার্মেন্টস মালিকদেরকে দিয়েছে, যারা আপনি জানেন যে আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার করে, তাদেরকে 2,500 কোটি টাকা দিছে শুধু তাদের শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার জন্য। আমার কাছে এটা কোনো যুক্তি নাই, মানে সবকিছু শেখ হাসিনার মতো চলতেছে। তো এই মুহূর্তে শেষ প্রশ্ন এটাই, মানে সরকারের স্থায়িত্ব বা সরকারের আয়ু কতদিন বলে আপনি মনে করেন? না, এটা এখনো বলার এরকম কোনো সুযোগ আসে নাই। হ্যাঁ, তবে মানে আপনার দিনের তাপমাত্রা দেখে মানে মানুষ যেরকম সেই সূর্য দেখে যেভাবে মানুষ পরিমাপ করে নির্ণয় করে, হ্যাঁ, সে পর্যন্ত আমরা এখনো মূল্যায়ন করে এই মন্তব্য এই মুহূর্তে এই টেবিলে আমরা দুইজনে বসে মানে করার মতো 1 মাসের মাথায় আমার মনে হয় না এটা আমাদের ঠিক হবে। আমাদের আরো কিছু দেখার বাকি আছে, আমরা এই জিনিসগুলো আর একটু দেখতে চাই। তাহলে তবে প্রশ্ন একটু না, তবে যেটা বলছেন আপনি, যদি হাসিনার স্টাইল হয়, যেটা হচ্ছেও, হ্যাঁ, সেই মাফিয়া তন্ত্র, সেই আপনার ব্যবসায়ী ধনিক শ্রেণীকে আপনাকে প্রণোদনা দিয়ে উঠাই নিয়ে আসা, দেশে তো উৎপাদন বলতে কিছু নেই। আপনি ফ্যামিলি কার্ড, তারপর আপনার কৃষক কার্ড, এগুলো একটা দলের তাদের দলীয় দৃষ্টিভঙ্গির কর্মকাণ্ড, যেটা ইনফ্যাক্ট অবশ্যই রাষ্ট্রের জনগণের উপরে পড়বে। কিন্তু এটাতে এখনো শিশু, আপনি কত হাজার মাত্র কার্ড বিতরণ করেছেন, কার্ড দেয়া বড় কথা নয়। 37,000। হ্যাঁ, 37, আমি 30 বলতেছি, আর 37,000, তো 37,000 আপনি দিলেন, আর কত কোটি এখন রয়ে গেছে। আপনি কার্ড দিতে তো ছাপাইতে কয় টাকা লাগে, কিন্তু আপনি এটাকে কন্টিনিউ কতদিন করতে পারবেন, কতটুকু এটা স্টেবল হবে, কতটুকু এটা সাস্টেনেবল আপনি করতে পারবেন, এটাও আপনাকে মাথায় রেখে আমি মনে করি সরকার এটা বিবেচনা করে, না হলে তারা 37,000 করবে কেন নয় 37 লাখ। এটা তো কার্ড, এটা ছাপাইতে তার বহু সময় লাগে না। তাহলে আপনি কি এটা প্রতীকী অর্থে করছেন, প্রতীকী ভাবে করছেন, নাকি আসলে মিন করছেন? সেটাও আমাদেরকে, এই যে 10 টাকা কেজি চাউল, প্রথম মানুষ তো 6 মাস 1 বছর পেয়েছিল, 7 মাস হাসিনার আমলে সেই 10 টাকার চাউল। এখন কি এটা সেই 10 টাকার চাউলের মতো হয়ে যায় কিনা, সেটাও তো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে।